অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'গতি'। উপন্যাসটি আমি মোট ৪টি পর্বে ভাগ করে পড়ব। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সমীরণ দৃশ্য থেকে সরে যাওয়ার পর টিঙ্কু বলল, এত বড় ব্যবসা করছো, অথচ তোমাকে তেমন ব্যস্ত থাকতে দেখি না তো। এত সময় পাও কি করে? বোধন খুব ম্লান মুখে বলল, ব্যবসা আমার বাবার। আমার 2 দাদা আছে। আমরা সবাই পার্টনার। সবাই মিলে সামলাই। তবে ইদানিং বাবা ব্যবসাটা ভাগ করে দিয়েছেন 3 ভাইয়ের মধ্যে। এখন আমরা এক একটা কোম্পানির মালিক। তুমি আমাদের পরিবারের কোনো খবরই রাখো না টিঙ্কু, তাই এত কথা জানতেও না। তুমিও তো কোনোদিন জানাওনি। জানানোর মতো তো অবশ্য কিছু নেই। এই যে অর্ডার পেলে, এ কি তোমার নিজের কোম্পানির নামে? হ্যাঁ, এখন আর আগের মতো সময় পাবো না টিঙ্কু। হয়তো অনেকদিন আর আসাই হবে না। টিঙ্কুর অনেকদিন বাদে বোধনের জন্য একটু দুঃখ হচ্ছিল। ও আসবে না আর। একদম ছেড়ে দেবে নাকি আশা? ওর চোখ থেকে রোজ যে পুজো পেত টিঙ্কু, সেটা আর পাবে না। আজ হঠাৎ মনে হলো বোধন না এলে তার একটু ফাঁকা ফাঁকা লাগবে। টিঙ্কু বলল, বুঝতে পারছি। তোমার কোম্পানিতে আমাকে একটা কাজ টাজ দেবে? টাকা পয়সা চাই না, এমনি কাজ। বোধন একটু হেসে বলে, তুমি কাজ করবে? কি কাজ? হিসেবপত্র রাখবো, টাইপ করব, করেসপন্ডেন্স করব। বোধন মাথা নেড়ে বলে, তোমাকে মানাবে না টিঙ্কু। তুমি কত বড় মানুষের বউ, ঠিকাদারের কেরানির কাজ কেন তুমি করতে যাবে? সানডে ম্যাগাজিন থেকে মুখ তুলে ধিঙ্গি হঠাৎ ফোড়ন কাটে। দেশে কত আনএমপ্লয়েড রয়েছে, তুমি চাকরি করলে তাদের চান্স নষ্ট হবে না? মেয়ের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে টিঙ্কু 1 কাপ চা থার্মাল টিপট থেকে গড়িয়ে দেয় বোধনকে। কি খাবে বলো তো? তোমার এই খবরটা আমাদের সেলিব্রেট করা উচিত। কিচ্ছু খাবো না, শুধু চা। এত টাকা দিয়ে কি করবে বোধন? বোধন চায়ে চুমুক দিয়ে উদাস চোখে বাইরের দিকে চেয়ে থেকে বলে, কোনোদিন ভেবে দেখিনি। টাকা রোজগার করাটা বোধহয় একটা অভ্যাস। তবে কাজ করতে আমার খারাপ লাগে না। যত এঙ্গেজড থাকি তত আবোল তাবোল চিন্তা কমে যায়। এসব কিসের ঠিকাদারি বোধন? একটা ফ্লাইওভার আর একটা কেমিক্যাল প্লান্ট কনস্ট্রাকশন। তুমি শিখলে কোত্থেকে? তুমি তো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার নও। বোধন একটু হাসলো। তারপর বলল, বড় বড় ব্যবসাদারদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন কমই থাকে। আমরা মগজ কিনি বা ভাড়া করি। তার মানে তোমাদের প্ল্যান্টে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা চাকরি করে? হ্যাঁ। কত মাইনে দাও তাদের? কেন যে এসব মোটা ব্যাপার জানতে চাইছো? বলো না প্লিজ। বাবার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার বোধহয় 8-10 হাজার টাকা পায়। টিঙ্কুর মুখ লাল হয়ে গেল এই খবরে। কিছুক্ষণ ঝুম হয়ে থেকে সে হঠাৎ স্বগতোক্তির মতো বলল, তার মানে সমীরণের মতো একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারকেও তোমরা মাইনে দিয়ে রাখতে পারো? বোধন অবাক হয়ে বলল, ও কথা তোমার মনে হলো কেন? কি হলো টিঙ্কুর কে জানে। সে হঠাৎ উঠে ঘরে চলে গেল। আর তৎক্ষণাৎ ম্যাগাজিনের আড়াল থেকে ধিঙ্গির টুকটুকে ফর্সা মুখটা বেরিয়ে এলো। চাপা গলায় সে বলে উঠল, এই বোকা কোথাকার। বোধন হাসি মুখে চেয়ে বলল, কি বলছো ধিঙ্গি? তুমি আজ সব গোলমাল করে দিলে। শি ইজ ফিলিং জেলাস। বোধন বিষণ্ণ মুখে বলল, জেলাস? না, তা কেন হবে? তুমি বোকা। আমার বাবা কত মাইনে পায় জানো? অ্যান্ড হি ইজ আ বিগ শট। কেমন ছাইবর্ণ হয়ে গিয়ে বোধন বলল, আমি তো অত ভেবে বলিনি। ব্যবসাদারদের টাকাই থাকে, প্রেস্টিজ তো ততটা নেই।
আর বিদ্বানের দাম তো টাকায় নয় শুধু। মাকে কথাটা বোঝাতে পারবে? আমাকে জিজ্ঞেস করলো যে। ধিঙ্গি খুব ফিসকে হাসি হেসে বলল, তুমি বড্ড বোকা। তা বটে, একটু কেন, বেশ বোকা। একটা কথা বলবে? বলো। ইউ হ্যাড আ ক্রাশ অন হার, ওয়াজ ইট সো সিরিয়াস? বোধন সামান্য অস্বস্তি বোধ করে বলে, তুমি এখন বড় হয়েছ ধিঙ্গি, সবই তো বোধহয় বুঝতে পারো। না, সব বুঝি না। ওই মহিলার মধ্যে এমন কিছু নেই যে এতদিন ধরে তুমি ওকে ওরশিপ করে যাচ্ছ। তুমি এরকম বোকা কেন? তুমি বুঝবে না ধিঙ্গি। সেদিন একটা নভেল পড়ছিলাম, ঠিক তোমার মতো একটা ক্যারেক্টার। কবে প্রেমে পড়েছিল, তারপর থেকে ব্যাপারটা তার ন্যাগিং হ্যাবিটে দাঁড়িয়ে যায়। বাট ওয়ান ডে হি ডিসকভার্ড দ্য ট্রুথ অ্যান্ড অ্যান্ড কি ডিসড হার। হাউ ট্র্যাজিক, বলে হাসলো বোধন। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার কি মনে হয় জানো, অত বোকা তুমি নও। বোধন শুধু মিটিমিটি হাসছে। ঠ্যাং নাচাতে নাচাতে ধিঙ্গি একটা কুকি তুলে খেতে লাগলো। বোধনের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। বোধন চা খেতে খেতে আনমনা হয়ে বাইরের দিকে চেয়ে খুব মৃদু স্বরে বলল, আজ সকালে প্রথম একটু ভুল করে ফেললাম। অর্ডারের কথাটা না বললেই হতো। তোমার দোষ কি? ওরা তোমার সম্বন্ধে অত ইনডিফারেন্ট কেন? কেন কোনো ইন্টারেস্ট নেয় না? ইট ইজ সো ইনসাল্টিং। তুমি কিছু বলনি না? না, কখনো না। আমি যা জানি সেটুকু ওরা জানে না। আজ শি ওয়াজ সাপোজ টু বি ইন লাভ উইথ ইউ। তুমি ভীষণ পাকা হয়ে গেছো ধিঙ্গি। এত ম্যাচিওর হলে কি করে? আমি নিউক্লিয়ার এজের লোক না। এটা আবার ম্যাচিউরিটি নাকি? আমরা সব বুঝি। একটা কথা শোনো, মাকে কিন্তু কখনো চাকরি দিও না। কেন? শি উইল রুইন ইউ। তাই বা কেন? When a woman is jealous, she is dangerous. বোধন কৌতুকের চোখে চেয়ে খুব হাসল। মাথা নেড়ে বলল, তোমার ভয় নেই, তোমার মাকে আমি কেড়ে নেব না। ঠোঁট উল্টে ধিঙ্গি বলে, বয়েই গেল কেড়ে নিলে। আই ক্যান লিভ উইদাউট হার, এটা প্রবলেম নয়। বোধন কাপটা রেখে উঠে দাঁড়ালো। আজ যাই ধিঙ্গি। ধিঙ্গি জবাব দিল না, কিন্তু বোধন অপসৃত হওয়ার পর সে সাহস করে এক কাপ চা ঢেলে চুমুক দিল। তারপর বিড়বিড় করে বলল, আই হেট হার। ওহ, হাউ আই হেট হার। চুলে একটা ঝাপটা মেরে উঠে রেলিং এর কাছে এসে দাঁড়ায় ধিঙ্গি। স্কুটার স্টার্ট দিচ্ছে বোধন, তার মার পূর্বতন প্রেমিক। ধিঙ্গি মুগ্ধ চোখে চেয়ে থাকে। বোকা, বড় বোকা। বোধন একবার দোতলার দিকে তাকায়। ধিঙ্গি একটু সামান্য ঝুঁকে গলা তুলে বলে, ইটস টাইম টু বাই আ কার, ইউ নো। টয়লেট থেকে বেরিয়ে যখন ফের বারান্দায় চেয়ারে এসে বসলো সমীরণ, তখন তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, যতটা জগিং এর পর দেখায়নি। ধিঙ্গি রেলিং এ ঝুঁকে রাস্তার দিকে চেয়ে আছে, প্রায় স্ট্যাচুর মতো। মেয়ের দিকে চেয়ে সমীরণ আপন মনেই বলল, কে জানতো বাবা যে ছোকরা স্টিঙ্কিং রিচ? খুব আস্তে মুখটা ফিরিয়ে ধিঙ্গি শান্ত গলায় বলে, আমি জানতাম। বিস্মিত সমীরণ বলে, তুই জানতিস? কি করে জানতিস? ধিঙ্গি চেয়ারে এসে বসে খুব তাচ্ছিল্যের গলায় বলল, I asked him and he told me. It's as simple as that. মেয়ের দিকে একরকম নতুন চোখে তাকালো সমীরণ। মেয়েটার বয়স কত হলো? 15 না? মাঝে মাঝে শিশুর মতো আচরণ করে বটে, কিন্তু শিশু তো আর নেই। গলার স্বর মাঝে মাঝে ওরকম ব্যক্তিত্বে থমথম করে কেন? টিঙ্কু বারান্দায় ফিরে আসতেই সমীরণ বলল, শি নিউ। টিঙ্কু মেয়ের দিকে চেয়ে বলল, জানতি? কেন জানবো না? কবে বলল? ধিঙ্গি মায়ের দিকে বেশ সোজাসুজি তাকিয়ে সাহসের সঙ্গে বলল, সেই ছেলেবেলা থেকে বোধন মামা আমাকে নাচের ক্লাসে, যোগের ক্লাসে নিয়ে যায়, মার্কেটিং এ নিয়ে যায়। সো উই টক। তাহলে আমাদের বলিসনি কেন?
বলবো কেন? তোমরা তো জানতেও চাওনি। সো আই কেপ্ট ইট আ সিক্রেট। রক্ত জল করা চোখে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে টিঙ্কু বলে, বাট হোয়াই? কেমন লজ্জায় পড়তে হলো আজ? কি বলে গেল শুনেছিস? আমরা ওর খোঁজ খবর কখনো নেইনি। হুইচ ইজ আ ফ্যাক্ট। ফ্যাক্ট? ফ্যাক্ট তো কি হয়েছে? তোর উচিত ছিল আমাদের জানানো। তাহলে কি করতে? জানা থাকলে আজ লজ্জা পেতে হতো না। একজন মানুষ বড়লোক না গরিব সেটা জানা বড় কথা নয়। মানুষটারই একটা আলাদা মূল্য আছে। সমীরণ কান পেতে মা ও মেয়ের ডিবেট শুনছিল। একটু যেন খুশি হয়ে বলল, তুই কি ডিবেট করিস স্কুলে? করি। আর কি করিস? কুইজ টুইজ? কেন বলো তো? দিব্যি কথা বলিস তো। আমি তো ভাবে আমার সেই বাচ্চা মেয়েটা বুঝি। দিব্যি তো পার্সোনালিটি এসে গেছে দেখছি। যুবতী হলি নাকি? টিঙ্কু সমীরণের দিকে একই রকম কঠিন চাহনি হেনে বলে, স্টপ ইউর আনআস্কড ফর কমপ্লিমেন্টস। দেখো টিঙ্কু, দোষটা আমাদের। ওকে বকছো কেন? ওরও। বলে টিঙ্কু ফের মেয়ের দিকে চেয়ে বলে, তুই ওর বাড়ি গেছিস? অনেকবার, স্কুটারের পেছনে চেপে। কেমন বাড়িঘর? বিগ, এভরিথিং বিগ। হাউস বিগ, রুমস বিগ, একটা ডাইনিং টেবিল আছে যাতে 50 জন বসে খেতে পারে। তোমার এ বাড়ির 3-4টে ঢুকে যাবে ওদের ভিতরে। কার্পেট টার্পেট? বাইরের ঘরে আছে, ওয়াল টু ওয়াল। স্টিঙ্কিং রিচ। তবু বলিসনি? বলে মেয়ের দিকে দুনিয়ার বিস্ময় নিয়ে চেয়ে থাকে টিঙ্কু। সমীরণের ধারণা মেয়ে তাকে বেশি ভালোবাসে এবং তার কাছে কিছু লুকোয় না। সে বলে উঠল, আমাকে বলতে পারতিস। আমাকে তো সব বলিস। ধিঙ্গি মাথা নেড়ে বলল, মোটেই নয় বাবা। আই হ্যাভ মাই সিক্রেটস। আই কিপ দেম টু মি। সমীরঞ্জন একটা থাবড়া খেয়ে চুপ করে যায়। থাবড়া কি টিঙ্কুও খেয়েছে? মুখটা এমন তোম্বা হয়ে আছে যে তাকানো যাচ্ছে না। মুখে আর কোনো কথা নেই বটে, কিন্তু ভিতরে ভিতরে কি বোমা বাঁধছে টিঙ্কু। যে কোনো অজুহাতে বোমাটা মেয়ের ওপর ফাটাবে। সন্দেহ নেই সমীরণের আজকের সকালটা খুবই ঘটনাবহুল। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ধিঙ্গি। এই ধিঙ্গিকে ঠিক চিনতে পারছে না সমীরণ। সে অপমানিত বোধ করছে না। তার রাগও হচ্ছে না মেয়ের ওপর। শুধু বিস্ময়ে ছেয়ে ফেলেছে তাকে। ধিঙ্গি কি আলাদা এক রমণী হয়ে উঠল? সেই বাপসোহাগী শিশু একটু আগেও বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছিল, চা চাইতে গিয়ে ধমক খেলো, বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো, আর তারপরই ধারালো কথায় কেটে দিল মা বাপ দুজনকে। যেন এক পরিণত বুদ্ধির মানুষ। খুশি হলো সমীরণ। এ যেন অভিনব এক আবিষ্কারের আনন্দ। বারান্দায় তারা তিনজন বাক্য বিনিময় না করে কিছুক্ষণ বসে রইল। আবহাওয়াটা বিস্ফোরক। শুধু ধিঙ্গির কুকি খাওয়ার একটা নরম শব্দ হচ্ছে, কুড়কুড় কুড়কুড়। খবরের কাগজটাকে ঢাল হিসেবে ব্যবহার করলো সমীরণ। পড়ার চেষ্টা করলো, কিন্তু বারবার আনমনা হয়ে যাচ্ছে সে। মা বাবা দুজনের অপ্রস্তুত অবস্থাটা লক্ষ্য করেছে ধিঙ্গি। উপভোগও করছে কি। আর চোখে মেয়ের মুখ দেখে সমীরণের যেন তাই মনে হলো। খুব পাজি হয়েছে মেয়েটা, খুব পাকা হয়েছে। সমীরণ কাগজের আড়ালে আবার একটু হাসল। কিন্তু টিঙ্কু হঠাৎ খুব স্বাভাবিক গলায় বলল, বোধন হঠাৎ না বলে চলে গেল কেন রে? ধিঙ্গি ঠ্যাং নাচাতে নাচাতে বলে, রোজই তো তাই যায়। টিঙ্কু ধমক দিয়ে বলল, মোটেই না, রোজই বলে যায়। ধিঙ্গি তেমনি ঠ্যাং নাচাতে নাচাতে বলে, কতদিন তো তোমরা বোধন মামাকে বসিয়ে রেখে বাড়ি থেকে বেরিয়েও যাও। কতদিন বোধন মামাকে বসিয়ে রেখে অন্য ঘরে গিয়ে গল্প করো অন্য কারোর সঙ্গে। বেচারা বসে থেকে থেকে তারপরে এক সময় চোরের মতো চলে যায়। চুপ করো তো। খুব বোধন মামার শাউকার হয়েছেন। শাউকার? শাউকার কি? টিঙ্কু অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। তারপর বলল, তোর বাবার প্রভাবে আজকাল মাঝে মাঝে বাঙাল কথা এসে যায় মুখে। সাউকার মানে হলো সাপোর্টার। আমি মোটেই কারো সাপোর্টার নই।
but it's a truth that he is often ignored in our house. ঘাট হয়েছে বাবা, অ্যান্ড আই এম সরি। শোনো ধিঙ্গি, এখন বড় হয়েছ, এখন আর হুটহাট বন্ধুর স্কুটারে চেপে যেখানে সেখানে চলে যেও না, ওটা ভালো দেখায় না। কুকি খাওয়ার শব্দ বন্ধ হয়ে গেল এবং হঠাৎ সোজা হয়ে বসে ধিঙ্গি জিজ্ঞেস করল, কেন? ভালো না দেখানোর কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? টিঙ্কু মেয়ের গলার ঝাঁজ দেখে এক পা পিছিয়ে বলল, স্কুটার খুব ডেঞ্জারাস জিনিস, প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। এত কালো তো হতে পারতো। তাছাড়া আই লাভ স্কুটার, বাবাকে বলেছি আমি নিজের জন্য স্কুটার কিনবো। টিঙ্কু রাগ করলো তা প্রকাশ করলো না, বরং চিন্তিতভাবে মেয়ের মুখের দিকে চেয়ে বলল, বাইরে যাওয়াটা কমাও, পড়াশুনো আছে না। আমি কোনোদিন খারাপ রেজাল্ট করেছি? করলে বলো, আমার পড়া নিয়ে কোনোদিন তো তোমাকে ভাবতে দেখিনি। বড্ড চোপা হয়েছে তো তোর। আমি তো চুপ করে থাকতেই ভালোবাসি, আমাকে দিয়ে কথা বলাও কেন? যদি বলাও তাহলে ইউ হ্যাভ টু ফেস ট্রুথ। বাবা, মেয়ে তো নয় একেবারে লঙ্কা, বাপের আশকারা পেয়ে। সমীরণ খবরের কাগজের আড়ালে হাসছিল। না, টিঙ্কুর আজ ইনিংস ডিফিট, কিন্তু এই মেয়েটাকে যে বড্ড অচেনা ঠেকছে তার। দুটি দীর্ঘ ক্লান্তিহীন পায়ে তিনি হাঁটছেন। এদিকটায় রেল লাইন, আশেপাশে কিছু আগাছা, ঝোপঝাড়, নোংরা, মল, ছেঁড়া ন্যাকড়া, পরিত্যক্ত আরও নানা আবর্জনা ইতস্তত পড়ে আছে। লাইনের ধারে ধারে ঝুপড়িতে দরিদ্র মানুষের বাস। চারপাশটা সুন্দর না কুৎসিত, পরিচ্ছন্ন না পুঁতিগন্ধময়, তা তিনি খেয়াল করেন না কখনো। যে যেরকম করে রেখেছে নিজেকে বা নিজের পরিপার্শ্বকে। কে একজন হাত জোড় করে বিনীত কণ্ঠে বলল, গোড় লাগে মহারাজ। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আশীর্বাদ করলেন না, অব্যাহত পদক্ষেপে এগিয়ে চললেন। তাকে একবার জন্মের স্রোত স্পর্শ করবে বলে ক্ষুদ্র ক্ষুদ্র তৃণগুলির মধ্যে অলক্ষ্যে আলোড়ন পড়ে যায়। ডালপালা আকুলতায় এগিয়ে দেয় তুচ্ছ সব উদ্ভিদ। তার শরীরের উদ্দেশ্যে গাছ ঝরিয়ে দেয় ফুল। তিনি অবশ্য কিছুই তেমন খেয়াল করেন না। জলে ও কাদায় মাখামাখি মেটে পথ অতিশয় পিচ্ছল ও দুর্গম। তিনি অনায়াসে পা বাড়িয়ে দেন। জলের জীবাণু ও কীটেরা কোলাহল করে ওঠে এক অনাবিল আনন্দে। কাদামাখা দুটি পায়ে তিনি লোকালয়ের ভিতরে এসে পড়েন। চারদিকে মানুষের নির্মাণ আর নির্মাণ। সকলেই নয়, কিন্তু কেউ কেউ হঠাৎ তার দিকে তাকিয়ে যেন চমকে ওঠে। কেউ ফিরে তাকায়। একজন বাজার ফিরতি মধ্যবয়স্ক মানুষ তাকে দেখে দাঁড়িয়ে পড়েন। আরে, তারপর তিনি সেই যে সারাদিনের জন্য আনমনা হয়ে যান, কিছুতেই আর নিজস্ব ভাবভূমিতে ফিরতে পারেন না। কিছুতেই তিনি মন দিতে পারেন না সংসারে, সুখে দুঃখে বা লাভে লোকসানে। একটি শিশু তাকে দেখে হঠাৎ মায়ের কোল ছেড়ে দুহাত বাড়িয়ে ঝুঁকে পড়ে। মা তাকে সামলে নেয়, বলে, ও পাগলা, নোংরা, ছি। শিশুটির তা মনে হয় না। সে বড় বড় চোখে বিস্ময় ও আচ্ছা স্মৃতি নিয়ে চেয়ে থাকে। রকবাজ একটি ছেলে সিগারেট ধরাতে গিয়ে থেমে যায়। তারপর অনেকক্ষণ চেয়ে থাকে তার গমন পথের দিকে। কিছুতেই তার মুখে আর একটিও খারাপ শব্দ আসতে চায় না আর। তিনি চোখ প্রত্যাহার করে হাঁটেন। তার মাথার চারদিকে ওড়াউড়ি করতে থাকে নানা উড়ন্ত পোকামাকড়। আর একটু উপরে চক্কর দেয় কয়েকটা পাখি। বর্ষার পর এই রোদে তার কষ্ট হবে বলে সূর্য কমিয়ে রাখেন তার উত্তাপ। সমুদ্রের নোনা বাতাস ধেয়ে এসে তাকে ঘিরে ধরে। কলের পাড়ে ঝগড়া করছে নারী ও পুরুষ। কাছ ঘেঁষে নিঃশব্দে চলে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মহার্ঘ গাড়ি। ক্রয় ও বিক্রয়কারী মানুষেরা চলেছেন। তিনি যখন চলেন তখনও স্থির থাকেন, যখন স্থির থাকেন তখনও অব্যাহত থাকে তার চলা। তার অভ্যন্তরে বিঘূর্ণিত হচ্ছে গ্রহ নক্ষত্রপুঞ্জ, স্থির রয়েছে অসীম অন্ধকারময় আকাশ। তিনি স্থিতি ও গতির রহস্য, তিনি অসীমের সীমা। একটি শুকনো কলের সামনে তিনি দাঁড়ালেন। অকেজো একটি টিউবওয়েল, মরচে পড়া, করুণ তার চেহারা, তার দিকে চেয়ে যেন নিঃশব্দ আবেদন জানাচ্ছিল।
তিনি ধীর পায়ে কলের মুখে তার দুখানা পা রাখলেন। প্রথমে অশ্রুর মতো কয়েক ফোঁটা জল ঝরে পড়ল, তারপর ঝিরঝির করে বয়ে এলো মৃত কলের হৃদয়ের আবেগ। তারপর বিপুল উল্লাসে জলের স্রোত উঠে এলো পাতাল থেকে। তিনি বিধৌত পা দুখানা সরিয়ে নিলেন। পৃথিবীর কোনো মালিন্যই তার শরীরে লগ্ন থাকে না। জলের উৎসব মুখ বন্ধ হল। শুধু ফোঁটা ফোঁটা করে জল ঝরে পড়ছিল তখনও। ওই একটি একটি মুক্তবিন্দুর মতো পতনশীল জলের সৌন্দর্য তিনি অবলোকন করলেন। তার কাছে সব কিছুই সুন্দর, সব কিছুই অর্থহীন, সবকিছুই গভীর ও যুগপৎ বাহুল্য। গত 40 বছর ধরে কলকাতার রাস্তায় রাস্তায় সাইকেলখানা চলছে, আর 40 বছর ধরে চালু আছে হরেরাম। 40 বছরে গতি অনেক কমে গেছে দুজনেরই, তবু চলা আছে, পৌঁছানো আছে। এসপ্ল্যানেড থেকে যোধপুর পার্ক পৌঁছতে যৌবনে যে সময় লাগতো, 60 বছর বয়সে তার চেয়ে ঢের বেশি সময় লাগে। গতি কমেছে দুজনেরই। আবার 40 বছর ধরে রাস্তাঘাট কত খানাখন্দে ভরেছে, বেড়ে গেছে কত গাড়ি। এখন আর আগের মতো মসৃণ গতিতে সাইকেল চালানো যায় না। সাইকেল আর হাঁটা। হরেরাম এছাড়া কলকাতা শহরের যানবাহন ব্যবহার করেছেন কদাচিৎ। ট্রাম, বাস অন্যের ইচ্ছেই চলে, অন্যের নিয়মে। এই অন্যের নিয়মে চলতে হরেরামের ঘোর আপত্তি। বরাবর তিনি নিজের নিয়মেই চলেছেন, হাজার অসুবিধে সত্ত্বেও। শেষ দিন অবধি চলতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন, জ্বলন্ত প্রশ্ন। গাঙ্গুলি বাগানে টিউশনি সেরে আজ যখন ফিরছিলেন, তখন বাঘা যতীন বাজারের কাছে পিছন থেকে আসা একটা মস্ত পেট্রোল ট্যাঙ্কারকে পাশ দিতে গিয়েছিলেন হরেরাম। রাস্তার ধারে জল জমা গর্তে সাইকেলখানা ঝকাং করে পড়ে গেল। হরেরাম হড়াম করে সাইকেল সমেত ডান দিকে কাত হয়ে পড়ে গেলেন। পেট্রোল ট্যাঙ্কারের পিছনের চাকা তার মাথার মাত্র ইঞ্চি 6 ঘেঁষে চলে গেল। এরকম অসহায় নিয়ন্ত্রণহীন পতন তার বহু কাল ঘটেনি। লোকজন ছুটে এসে উঠতে সাহায্য করল, আর নিজে থেকে উঠে পড়ার অবধি সাধ্য ছিল না। কোমরে, ডান হাঁটুতে আর ডান কনুইতে বেশ চোট লেগেছে। শরীরটা পতনজনিত আঘাতে থরথর করে কাঁপছিল। সাইকেলের সামনের চাকা সামান্য টাল খেয়েছে, সামনের মাঠগার্ডটাও বেঁকে আছে একটু। দাদা, একটু জিরিয়ে নিন, সামনেই ডাক্তারখানা রয়েছে। চলুন, একটু ডেটল লাগিয়ে নেবেন, আর একটা টেটব্যাক ইঞ্জেকশন। কেন যে এই বয়সে সাইকেল টেকেল চালান মশাই? কলকাতার শহর কি আর এখন সাইকেল চালানোর মতো আছে? এ হলো মৃত্যুপুরী। হরেরাম সবই শুনে গেলেন, জবাব দিলেন না। ডেটল তিনি জীবনে লাগাবেন না। ছেলেবেলা থেকে টিংচার, আয়োডিন আর বেনজিন লাগিয়ে আসছেন কাটাছেঁড়ায়। আজও বাড়ি গিয়ে তাই লাগাবেন। আর ব্যথা বেদনার জন্য আর্নিকা 30। ইঞ্জেকশন নেওয়ার প্রশ্নই ওঠে না। আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসাকে তিনি বিশ্বাসই করেন না। চায়ের দোকান থেকে এক মগ জল নিয়ে ক্ষতস্থানগুলি ধুয়ে ফেললেন হরেরাম। ধুতি এবং জামায় জল কাদা লেগেছে, সেগুলো যথাসম্ভব রুমাল ভিজিয়ে মুছে নিলেন। বাঁকা মাঠগার্ড সোজা করার চেষ্টা করলেন। তারপর জনগণের আপত্তি সত্ত্বেও নির্বিকার মুখে আবার সাইকেলে চাপলেন। 40 বছর আগে বাবা এই সাইকেলখানা কিনে দিয়েছিলেন হরেরামকে। ইংলিশ সাইকেল, নাম ছিল নরম্যান পপুলার। পুরনো পার্টস অবশ্য অনেক বদলে ফেলতে হয়েছে। চাকার রিম, হ্যান্ডেল, মাডগার্ড কোনোটাই আর অরিজিনাল নেই, শুধু ফ্রেমখানা আছে। জিনিসটা সাহেবদের দেশে তৈরি বলে একটু গর্ব ছিল হরেরামের। দেশি জিনিস হলে কবে ফেলে দিতে হতো। কোনো পত্রপত্রিকায় খবরটা বেরোয়নি বটে, কিন্তু এই সাইকেলে চেপেই তিনি সারা ভারতবর্ষ ঘুরেছেন, দিল্লি, আগ্রা থেকে কন্যাকুমারিকা অবধি। বার চারেক ডাকাতের হাতে পড়েছেন, জিনিসপত্র চুরি গেছে 2 বার। সাইকেলখানা বরাবর বেঁচে গেছে। সামনের চাকায় একটা ঘষ্টানের শব্দ হচ্ছিল। কানাইয়ের দোকানে দিয়ে যাবেন, সে সারিয়ে দেবে। গত 20 বছর ধরে কানাই সারাচ্ছে তার সাইকেল। তার আগে যখন পাতিপুকুরের বাড়িতে ভাড়া ছিলেন, তখন রঘু মিস্ত্রি সারাতো। যোধপুরে চলে আসার পরও সাইকেল সারাইয়ের দরকার হলে সেই পাতিপুকুরেই যেতেন হরেরাম। রঘু মিস্ত্রি পট করে মরে যাওয়ায়
আর তার বউ দোকান ঘর একটা সেলুনকে বেচে দেওয়ায় হরেরাম পাড়ার কানাইকে দিয়ে সারাতে শুরু করেন। কাউকে বিশ্বাস নেই, ইংলিশ সাইকেলের ফরেন পার্টস যদি সরিয়ে ফেলে। কানাই অবশ্য হরেরামের মনোভাব বুঝে ফেলেছেন। পার্টস বদলালে সে পুরনো পার্টস সযত্নে কাগজে মোড়ে হরেরামকেই দিয়ে দেয়। তাই কানাইকে তার অগাধ বিশ্বাস। আজ বাড়ি অবধি পৌঁছতে একটু হাঁপ ধরে গেল হরেরামের। মনে হয় চোটটা ভালোই লেগেছে। প্রথম প্রথম ততটা টের পাওয়া যায় না, পরে চাগাড় দিয়ে ওঠে। মেজ ছেলে রাতুল তার গাড়ি ধোয়া মোছা করছে গ্যারেজের বাইরে। যখন হরেরাম বাড়ি করেছিলেন তখন গ্যারেজ ছিল না। দুই ছেলে পরপর গাড়ি কিনল। গ্যারেজের অভাবে অন্যের গ্যারেজ ভাড়া করে গাড়ি রাখত। তারপর নিচের তলার বারান্দার আধখানা আর দুটো ঘর ভেঙে গ্যারেজ হলো। ওপরে মেজেনাইন ফ্লোর। এ সবই বিতৃষ্ণার সঙ্গে সয়ে নিতে হলো হরেরামকে। পুরনো নির্মাণ ভেঙে নতুন কিছু করায় তার বরাবর ঘোর আপত্তি। কিন্তু ঝগড়া কাজিয়ার মধ্যে তিনি কখনো যান না, শুধু নিজের মতটা জানিয়ে দেন। এতকাল তাতেই চমৎকার কাজ হতো, কেউ তার মত লঙ্ঘন করত না। কিন্তু ইদানিং একটু আধটু লঙ্ঘন করছে তাকে সংসার। করুক, হরেরাম হরেরামের মতোই আছেন, তাই থাকবেন। এতক্ষণ প্যাডেল করার সময় ততটা টের পাননি। এখন বাড়ির সামনে সাইকেল থেকে নামতে যেই ডান পায়ের উপর ভর দিয়েছেন, অমনি হাঁটুর ভিতরে বল্লমের মতো একটা ব্যথা ফোড় দিয়ে উঠল। হাঁটু ভেঙে পড়েই যাচ্ছিলেন। বেসামাল অবস্থায় রাতুল এসে ধরল। এ কি বাবা, জামায় রক্ত লেগে যাচ্ছে কেন? কি হয়েছে? কিছু তেমন গুরুতর নয়। অ্যাক্সিডেন্ট করেছিলেন নাকি? কনুয়ের তো মাংস বেরিয়ে গেছে। রাস্তাঘাট খারাপ, কি আর করা যাবে। রাতুলের কাঁধে ভর দিতে পারতেন, দিলেন না। ডান হাঁটুর তীব্র ব্যথা সহ্য করে টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, পারবো। পারলেনও। বারান্দায় উঠলেন, সিঁড়ি ভাঙলেন, দোতলায় এসে জামা কাপড় পাল্টালেন। বাথরুমে গিয়ে সাবান জলে হাত মুখ ধুলেন, ক্ষতস্থানে আয়োডিন দিলেন এবং আর্নিকা খেয়ে নিলেন। বাড়ির লোক কিছুই জানতে পারলেন না। জানবার কথাও অবশ্য নয়। তিনি দোতলার পেছন দিকে একটেরে একখানা ঘরে থাকেন, একাই। স্ত্রী মাধুরীর সঙ্গে গত 15 বছর ধরে কথা বন্ধ। জেদি পুরুষের ঘর করা যে কত কঠিন তা মাধুরী হাড়ে হাড়ে জানেন। আর জেদ বলতে জেদ, পৃথিবী উল্টে গেলেও নিজের খোঁট ছাড়বে না। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। কিন্তু তা বলে হরেরামকে আদর্শবান পুরুষ মনে করার কোনো কারণ নেই। এ হলো বায়ুগ্রস্ত মানুষ, পুরো ছিটিয়াল। ছেলেরা বা মেয়েরা মাঝে মধ্যে বাপের পক্ষ নিলে মাধুরীর তেলে বেগুনে জ্বলে উঠতেন। কোনো দিন নিজের মতে মত করাতে পারেননি মাধুরী লোকটাকে। তবে ছেলেমেয়েরা ছেলেবেলা থেকে বাপকে বিশেষ পছন্দ করে না, কারণ বাপের কাছে প্রশ্রয় ছিল না, বায়না করে সুফল মিলত না, পাওয়া যেত না অন্যায্য আদর। শখ শৌখিনতার বয়সে তারা না ব্যবহার করতে পারত রূপটান, না পেত ফ্যাশন দুরস্ত জামা কাপড়। ফলে তারা বরাবরই ছিল একটু মা ঘেঁষা। তবে শত হলেও বাপ, এবং লোকটা যে এ সংসারে একটু একা এবং স্ত্রী কর্তৃক অবহেলিত তা বুঝে বাপের প্রতি তাদের কিছু ভীতি মিশ্রিত অনুকম্পা আছে, আজও আছে। মাধুরী কোনোদিন স্বামীর অযত্ন করেননি, আজও করেন না। আড়াল থেকে যথারীতি সকালের দুধ পাউরুটি, দুপুরের পেঁপে সেদ্ধ ইত্যাদি ঠিক মতো দেওয়া হলো কিনা নজর রাখেন। লোকটা কুঁয়ার বটে, কিন্তু কোনো শখ শৌখিনতা বা বায়নাক্কা নেই। ফরমাসও কদাচিৎ করে। সবচেয়ে বড় কথা, তিনটে ছেলে পেল্লায় পেল্লায় চাকরি করে বটে, কিন্তু এই সংসার এখনো চলে ওই লোকটার রোজগারে। ছেলেদের একটি পয়সাও তার কাছে গোমাংসের সমান। লোকটার কথা হলো, এ তো আর ভাগের সংসার নয়, কোঅপারেটিভও নয়। ছেলেরা যখনই চাঁদা দিতে শুরু করবে তখনই সংসারটাও হয়ে যাবে বারোয়ারি। মিলমিশ থাকবে না, ভাগ বাটোয়ারার দিকে ঝোঁক যাবে। আমার পয়সায় চিরকাল খেয়ে পরে বড় হয়েছে, এখনো খাবে। ওতে লজ্জার তো কিছু নেই। মাধুরী খেকিয়ে উঠলেন। ছেলে উপযুক্ত হলে বাপকে দেবে, এতে লজ্জারই বা কি? এ তো বাপেরই গৌরবের ব্যাপার। হরেরাম সংক্ষিপ্ত জবাব দেয়,
আমি তেমন বাপ নই। মাধুরী রেগে গিয়ে খুব ঝাড়লেন, কিন্তু হরেরাম কখনো ঝগড়া করেন না। একতরফা মাধুরীরই বুকে বুকে কষে ফেনা জমে যায়। পাথুরে লোকটা নিঃশব্দে সব অপমান হজম করে, কিন্তু নড়ে না, নুয়ে পড়ে না। হরেরামের একখানা ছোট্ট কারখানা আছে, গ্রিল তৈরির কারখানা। মোটামুটি একটা আয় আছে তার। আর ওই টিউশনি। টিউশনি যে হরেরাম কেন করেন তা বোঝা দুষ্কর। তবে জিজ্ঞেস করলে বলেন, লোহার কারবার আমার বংশগত জীবিকা নয়। এই কারবার করে আমি পতিত হয়েছি। ব্যালান্স রাখবার জন্যে কুলকর্ম হিসেবে বিদ্যা দান করি। ওটা আমার আত্মাকে শুদ্ধ রাখে, ছাই রাখে। বায়ুগ্রস্ত লোকটার সঙ্গে মাধুরী অনেক যুঝেছেন, লাভ হয়নি। আর ওই দু চোখের বিষ সাইকেলখানা। 40 বছর আগে কলকাতার রাস্তাঘাটে এরকম গাঁক গাঁক করে মিনিবাস আর লাখো গাড়ি চলতো না। তখন সাইকেল চালানো আর এখন সাইকেল চালানোয় আকাশ পাতাল তফাৎ। কে শুনবে কার কথা? বড় নাতি সাঁতার শিখতে যায় লেকের এক ক্লাবে। খাই খাই খিদে নিয়ে ফিরে আসে। সকালে তাকে ডিম সেদ্ধ আর টোস্ট বেড়ে দিচ্ছিলেন মাধুরী। এমন সময় রাতুল দোতলায় উঠে এসে বলল, বাবার কি অবস্থা হয়েছে দেখলে? মাধুরী দেখেননি। চমকে উঠে বললেন, কি হয়েছে? দেখনি, পড়ে গিয়ে হাত পা কেটে কুটে গেছে। মাধুরীর হার্ট ভালো নয়, ইস্কিমিয়া। চেয়ারে ধপ করে বসে পড়ে শুকনো মুখে বললেন, সর্বনাশ। আহা, ঘাবড়ে যাওয়ার মতো নয়। সাইকেল চালিয়েই এসেছে। তবে চোট ভালোই হয়েছে বলে মনে হয়, স্বীকার না করলেও। কবে আবার স্বীকার করলো বলতো? একটা কাজ করতে পারিস বাবা, সাইকেলখানা নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসবি। হরির লুট দেব তাহলে। কবে যে সর্বনাশ ঘটিয়ে আসবে। বাবার সাইকেল যে ইনসেপারেবল তা তো জানোই মা। তা বলে বয়স নেই, শহরের বিপদ বাড়ছে না? তোরা 3 ভাই মিলে জবরদস্তি ওকে সাইকেল ছাড়ালে ও কি করবে? মাধুরী উঠে গিয়ে দরজার আড়াল থেকে উকি দিলেন। কি হয়েছে? পড়ে গিয়েছিলে শুনলাম। হরেরাম বিছানায় বসে কিছু হিসেবপত্র দেখছিলেন। উদাস গলায় বললেন, ও কিছু নয়, সামান্য। ডাক্তার ডাকাবো? ওষুধ খেয়েছি, কমে যাবে। মাধুরী এইসব কথায় ভিতরে ভিতরে ফুঁসছেন। কিছু করার নেই তাও জানেন। মাথা ঠান্ডা রেখেই বললেন, খুব বেশি ঝাঁকুনি টাকুনি এই বয়সে ভালো নয়। ডাক্তার এসে প্রেশারটা দেখে যাক না। কিছুই হয়নি, চিন্তা নেই। হরেরামের 5 ছেলে মেয়ে। প্রতুল, রাতুল, অতুল, মায়া আর মমতা। এই 5 জনের সঙ্গে হরেরামের সম্পর্ক যে একই রকম তা নয়। কোনো কোনো ছেলে বা মেয়ে থাকে যে অতি কঠোর বাপের কাছ থেকেও কিছুটা বাড়তি প্রশ্রয় আদায় করে নেয়। হরেরামের ক্ষেত্রে সেটা হলো রাতুল। ছেলেবেলায় বাপকে জুজুর মতো ভয় পেলেও বড় হওয়ার পর সে কিছু ঘনিষ্ঠ হতে পেরেছে। বড় হতে হতেই সে বিভিন্ন ঘটনায় বুঝতে পেরেছিল এই আপাত কঠোর বাবাটি তার প্রতি কিছুটা দুর্বল। অন্য ভাই বোনেরা হয়তো একটি করে হলুদ পেন্সিল পেল, তাকে আরো একটি লাল পেন্সিল কিনে দিয়ে বা একটি বাহারি চামড়ার বেল্ট কিনে দিয়ে নিজের দুর্বলতা তিনি নিজেই রাতুলের কাছে উন্মোচন করে দিয়েছিলেন। সুতরাং রাতুল কিছু স্বাধীনতা নেয়, একটু স্পর্ধাও দেখায়, এমনকি প্রায় ইয়ার্কির ছলেও কথাবার্তা বলে ফেলে মাঝে মাঝে। রাতুল ঘরে ঢুকতেই হরেরাম মুখ তুললেন, এসো, চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। আপনার সাইকেলটা গঙ্গায় ফেলে আসার হুকুম হয়েছে। হরেরাম হাসলেন, শুনেছি। তোমার মা তো নিচু গলায় কথা বলেন না। রাতুল হাতলওয়ালা কাঠের ভারী চেয়ারটায় বাপের মুখোমুখি বসে বলল, আমারও তাই ইচ্ছে। হরেরাম মৃদু মৃদু হাসতে লাগলেন। তারপর বললেন, সাইকেলখানায় চেপে আমি এতকাল রুজি রোজগার করেছি, শহরও চিনেছি। রানিং কস্ট বলতে কিছু নেই, ভালো ব্যায়ামও হয়। সাইকেল চালাই বলেই আমার ব্লাড সুগার, প্রেশার ইত্যাদি নেই। রাতুল একটু চোখ পাকিয়ে বলে, নেই যে তা জানলেন কি করে? কোনোদিন তো পরীক্ষা করাননি। জীবনে কোনোদিন প্রেশার চেক করিয়েছেন বলেও তো জানি না। হরেরাম মৃদু কণ্ঠে বললেন, প্রয়োজন হয়নি তাই করায়নি।
খামোখা চেক করাতে যাব কেন? কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? একটা অয়েল ট্যাঙ্কারকে পাশ দিতে গিয়ে জলে ডোবা গর্তে পড়ে গেল সাইকেলটা। তোমার ভয় নেই, মাথা ঘুরে পড়ে যায়নি। অন্তত প্রেশারটা চেক করানো দরকার, আর টেট ভ্যাকও নেওয়া ভালো। ওসব দরকার হয় না। কলকাতার রাস্তার কাদা কত মারাত্মক জানেন? জার্ম কিলবিল করছে। তা বটে, তেমনি আবার আমাদের ইমিউনিটিও ফর্ম করে গেছে। ভালো করে ধুয়ে আয়োডিন লাগিয়ে দিয়েছি। রাতুল বাপের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, বাড়িতে দুটো গাড়ি, তাও আপনি গাড়ি নেবেন না? দাদার ড্রাইভার শ্যামাপদকে বললেই সকালে এসে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। হরেরাম সামান্য উত্তপ্ত গলায় বললেন, ওসব কথা তো অনেক হয়েছে। চিরকাল আপনি যা বলেছেন তাই হয়েছে, কিন্তু এখন আপনি ছেলে মানুষের মতো করছেন। এটা ঠিক নয় বাবা। ছেলেদের গাড়িতে চাপতে আপনার প্রেস্টিজে লাগলে সেটা আবার আমাদেরও প্রেস্টিজে লাগে। আমাদেরও তো মনে হয় যে বাবা আমাদের অপমান করছেন। হরেরাম অস্বস্তি বোধ করে একটু হেসে ফেললেন। গাড়ি টাড়ি আমার বিশেষ পছন্দ নয়। তুমি তো জানো তুমি তো জানো আমি গাড়িতে সারা জীবনেই বিশেষ চাপিনি। আপনি আমাদের টাকা স্পর্শ করেন না, আমাদের সাহায্য নেন না, এটাও ডেলিভারিটা অপমান। আপনি যে আমাদের এখনো অপগণ্ডের মতো প্রতিপালন করেন, সেটাও আমাদের পক্ষে অপমান। সেই অপমানে আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে আপনার কেমন লাগবে? হরেরাম বিস্ময়ে ভ্রু তুলে ছেলের দিকে চেয়ে বললেন, অপমান? অপমান বোধ করবে কেন? ভাগ ভিন্ন হওয়ার তো প্রশ্নই ওঠে না। যাতে তোমরা ভিন্ন না হও তার জন্যই এই সংসারের সঙ্গে স্বার্থের সম্পর্কে তোমাদের বেঁধে রাখিনি, যাতে তোমরা সহজ মন নিয়ে থাকতে পারো, যেমনটা বরাবর ছিলে। কিন্তু আমার কাছে এটা ইনসাল্ট বলেই মনে হচ্ছে। আপনার আচরণ ইগোইস্টের আচরণ। হরেরাম তার হাতের কাগজপত্রের দিকে চেয়ে বললেন, এটা তোমার ভুল ধারণা। তোমাদের অপমান করে আমার মান বাড়ে না। আপনি কি ছেলে মেয়েদের সাকসেসে খুশি? হরেরাম আবার যেন অস্বস্তি বোধ করলেন। ছেলের দিকে চেয়ে বললেন, সাকসেসের কথা বলছো? সাকসেসের ধারণা তোমার সঙ্গে আমার নাও মিলতে পারে। কৃতি বলতে শিক্ষিত, বড় চাকুরি, অঢেল রোজগার, বাড়ি গাড়ি, উচ্চ পদমর্যাদা, এরকম ধারণাই প্রচলিত। আমি যে চরিত্রবান, সত্যবাদী, আত্মমর্যাদা সম্পন্ন, সৎ এবং সাহসী, যার দয়া মায়া আছে, যে দাতা এবং বিনয়ী। আমরা কি অসৎ বাবা, নাকি মিথ্যেবাদী, নাকি আত্মমর্যাদা সম্পন্ন নই? হরেরাম একটু থতমত খেয়ে বললেন, কথাটা নিজেদের ঘাড়ে নিও না। আমি সাকসেস সম্পর্কে আমার ধারণার কথা বললাম। তার মানে আপনি আমাদের ক্যারিয়ারের সাকসেসটাকে সাকসেস মনে করেন না? আপনার বড় দুই ছেলে ইঞ্জিনিয়ার, ছোটজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সকলেই ভালো চাকরি করে। এটা আপনার কাছে কিছুই নয়? হরেরাম মৃদু হেসে বললেন, দূর পাগল, এই বেকারের দেশে তোমরা ভালো চাকরি করো, এই গরিবের দেশে তোমরা ভালো আয় করো, এ কি খারাপ কথা? তবে এটাকেই সাকসেস বলে ধরে নেওয়া ঠিক নয়। মেধা এবং বৃত্তি দুটোই ভালো, এবং সেই সঙ্গে যদি চরিত্রটাও ভালো হয়, তাহলেই সাকসেস। রাতুল বাপকে কোণঠাসা করার জন্য বলল, আপনার ছেলেদের চরিত্র কেমন বাবা? হরেরাম মুচকি মুচকি হাসলেন, তোমাদের চাল চলন আর জানতে পারলাম কই? তোমার মা তোমাদের আড়াল করে রাখলেন চিরদিন। আমি রাগালি পেলাম না তোমাদের। এবার রাতুলও হাসল। তাহলে আপনার মনের মতো হয়নি? তা বলিনি। তোমরা যেমনই হও, জৈব নিয়মে তোমরা আমার প্রিয়জন। সে তো দুর্যোধন ধৃতরাষ্ট্রের প্রিয়পাত্র ছিল। দুর্যোধনের কথা কেন ওঠে? তোমরা সেরকম নও। তাহলে আমরা কিরকম? তুমি বড্ড তার্কিক। আপনার সাইকেলখানা কিন্তু আজই গঙ্গায় যাবে। আমি একটু বাদে গাড়ি নিয়ে বেরোবো। সাইকেল গাড়ির ক্যারিয়ারে তুলে নিয়ে যাব। হরেরাম মুচকি হেসে বললেন, ভগবান না করুন, তোমার যদি কোনোদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি তুমি তোমার গাড়িখানা জলে ফেলে দেবে? রাতুল হেসে ফেলে বলল,
ভালো যুক্তি দিয়েছেন তো। হরেরাম মলিন মুখে বললেন, সাইকেলটা বাবা দিয়েছিলেন। অনেক দিনের স্মৃতি জড়িয়ে আছে। ওটা চড়ে আমি সারা দেশ ঘুরেছি। বিদেশেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রুটি রোজগার বন্ধ হবে বলে যাইনি। তোমার মাও ছাড়েননি। যদি চড়তে না দাও তোমরা, চড়বো না, কিন্তু ফেলে দিও না। সাইকেলটা আমার প্রিয় একখানা জিনিস, বন্ধুর মতো। তোমাদের তো অনেক জিনিস, তাই জিনিসের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয় না। আমার জিনিস সামান্য, কিন্তু প্রত্যেকটির সঙ্গেই আমার বন্ধুত্ব এবং আত্মীয়তা। সেই জন্য কি আপনি পুরনো জুতোগুলো ফেলেন না, ছেঁড়া জামা কাপড় জমিয়ে রাখেন? সেটা কি ভালো বাবা? জিনিসপত্রের প্রতি এত আকর্ষণও তো ভালো নয়। হরেরাম অপ্রতিভ হয়ে একটু হেসে বললেন, কি করি, জিনিসগুলো আমাকে সার্ভিস দিয়েছে, সেবা দিয়েছে। ফেলে দিতে কেমন জানি কষ্ট হয়, তবে ফেলে দেওয়াই বোধহয় উচিত। আমি আপনার যত জমিয়ে রাখা পুরনো জিনিস ফেলে দিতে চাই। আমিও তো পুরনো, বেশ পুরনো। সংসারের বাহুল্য মাত্র, ফেলে দেবে নাকি? রাতুল হাসল। আপনি ভালোই জানেন যে উই অ্যাডোর ইউ। হরেরাম তার হিসেবের কাগজপত্র একটা পুরনো কভার ফাইলে ভরে দড়ি বাঁধতে বাঁধতে বললেন, যদি সত্যি তাই হয়, তাহলে ওই অ্যাডোরেশনটুকুই এই পৃথিবীতে তোমার সম্পদ। যদি বলছেন কেন? আপনার কি সন্দেহ আছে? আপনি কি জানেন যে আপনার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমিও কিছু বায়বাতিক পেয়েছি? আমিও পুরনো জিনিস ফেলতে পারি না, মায়া হয়। আমার মধ্যে হিসেবি ভাবও বেশ বেশি। আনআর্নড মানির প্রতি আমার একটা ঘেন্নার ভাব আছে। হরেরামের চোখ একটু ঝিকিয়ে উঠল যেন, মুখে হাসি। মাথা নেড়ে বললেন, ভালো, খুব ভালো। রাতুল চোখ বিস্ফোরিত করে বলল, ভালো? কিসের ভালো? আমার তো ভয় হচ্ছে যত বুড়ো হব তত আপনার মতো হয়ে যাব। আর তখন ঘর সংসারের কেউ আমাকে দু চোখে দেখতে পারবে না, কারোর সঙ্গে বনিবনা হবে না। আপনি কি জানেন যে আপনি কত আনপপুলার? হরেরাম স্মিত মুখে বললেন, জানি, আই এনজয় ইট। রাতুল অবাক হয়ে বলে, এনজয় করেন? আনপপুলারিটি কি এনজয় করার জিনিস? সব কিছুই এনজয় করা যায়। এই যে তোমরা আমাকে পছন্দ করো না, তার কারণটা কি জানো? আমি গোয়ার জেদি একরোখা বলে তোমরা আমাকে তোমাদের মতো করে চালাতে পারো না, অথচ চেষ্টা করছো। অর্থাৎ তোমাদের চেয়ে আমি স্ট্রং, বুঝলে? লোকের মতামত না নেওয়া কি শক্তিমত্তার পরিচয় বাবা, নাকি ব্যক্তিত্বের প্রকাশ? গ্রহণযোগ্য হলে আমি সকলের মতামতই নেই। নেন না। এই যে আপনাকে এখন ডাক্তার দেখানো উচিত, এই মতামতটা কোন কারণে গ্রহণযোগ্য নয়? তুমিও গোয়ার কম নয়, আপনারই তো ছেলে। গোয়ার হওয়া ভালো, স্ট্রং হওয়া আরও ভালো। কিছু আচার আচরণ অভ্যাসে যদি নিজেকে দৃঢ়ভাবে বেঁধে ফেলতে পারো, তবে অন্যরা তোমাকে প্রভাবিত করতে পারবে কমই। আমি কারো দ্বারা প্রভাবিত হই না। হরেরাম একটু চুপ করে থেকে বললেন, মাঝে মধ্যে তুমি যেন কার বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসো। তারা কারা? আমার বস। তোমাকে প্রায়ই খাওয়ায়, কিন্তু তুমি কি তাদের কখনো নেমন্তন্ন করেছ? হঠাৎ এই কথা কেন বাবা? কারো বাড়িতে বিশেষ একজনের ঘন ঘন নেমন্তন্ন হলে বুঝতে হবে পেছনে অন্য কোনো কারণ আছে। রাতুল একটু বিপন্ন হয়ে বলে, না না, উনি আমাকে বেশ পছন্দ করেন বলেই খাওয়ান। বাবুটি কি মদ খান? রাতুল থতমত খেয়ে বলে, আজকাল কে না খায়। অতি সত্য কথা, আজকাল সকলেই খায়। কেন খায় তা বোঝা দুষ্কর। তাহলে বাবুটি মদ খায় বলছো? খায়, তবে বেশি নয়। বাবুটি যদি তোমার চেয়ে স্ট্রং হয় তাহলে তুমি প্রভাবিত হবে, বিশেষ করে বাবুটি তোমার উপরওয়ালা। রাতুল ঘোরতর বিপদে পড়ে গেল। এ কথা ঠিক যে ইদানিং সে একটু একটু খায়, এবং সমীরণের প্ররোচনাতেই। কথাটা কবুল করা যাবে না। তাই সে বিপন্ন হয়েও বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমার ভয় হয়।
যুগের ধর্মকে কি পুরোপুরি এড়ানো যায় বাবা? যুগের যেমন ধর্ম আছে তেমন মানুষেরও নিজস্ব ধর্ম আছে। সেই জন্যই তো বললাম, স্ট্রং হলে অন্যরা প্রভাবিত করতে পারে না, ভেসে যায় দুর্বলেরা। উনি আমার চেয়ে স্ট্রং নন বাবা। হরেরাম মাথা নেড়ে বললেন, খুব ভালো। ভালো ছাত্র, ভালো ক্যারিয়ার, এসবের একটা বৈষয়িক মূল্য আছে, সামাজিক মান-মর্যাদাও আছে। কিন্তু একরোখা চরিত্রবান হওয়াটা আরো বেশি সাকসেস। আমি যেমন বুঝি তুমি তেমনতর চরিত্রবান সাকসেসফুল হও। তত্ত্বকথা বড্ড বেশি হয়ে যাচ্ছে বাবা। এবার একটু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে নামলে হয় না? আমি বলতে এসেছিলাম আপনার একবার ডাক্তার দেখানো উচিত। হরেরাম মাথা নেড়ে বললেন, জানি, কিন্তু কি জানো, আজকালকার ডাক্তাররা যেন কেমন ধারা। পিন পয়েন্টেড ডায়াগনোসিস নেই, একগাদা ওষুধ লিখে দেয়। আর অ্যালোপ্যাথি ওষুধগুলো দেখেছো? সবই এইচআরএল ড্রাগ, বেশিরভাগই বিষ। একটা ওষুধের গায়ে দেখেছিলাম লেখা আছে, এই ওষুধে ইঁদুরের ক্যান্সার হয়। তবু সেই ওষুধই দিব্যি মানুষের ওপর চালিয়ে দিচ্ছে। ড্রাগ এফেক্টে কত লোক যে নতুন করে অসুস্থ হয়ে পড়ছে তার খবর রাখো? এই চিকিৎসায় আমি আস্থা রাখতে পারি না। সব মানছি বাবা, ওষুধ খাওয়ার দরকারও আপনার নেই, কিন্তু প্রেশার দেখানো তো আপত্তির কিছু থাকতে পারে না। হরেরাম হেসে বললেন, তার মানে জোর করে আমাকে অসুস্থ বানাবেই তোমরা? আজকের অ্যাক্সিডেন্ট প্রেশার থেকে হয়নি বাপু। আমি মাথা ঘুরে পড়ে যাইনি, আর পড়ার শখ থেকেও কিছুই ইতর বিশেষ বুঝছি না। সাইকেলটা গর্তে পড়ে গিয়েছিল, কোনোদিন হয় না। তবে আজ হলো কেন? বোধহয় অন্যমনস্ক ছিলাম। তাহলে ডাক্তার দেখাবেন না কিছুতেই? প্রয়োজন বুঝলে দেখাবো, খামোখা চিন্তা করো না। একটু রাগের সঙ্গে রাতুল উঠে চলে আসছিল। হঠাৎ দরজার কাছ বরাবর আসতেই হরেরাম ডাকলেন, একটা কথা রাতুল। বলুন। পরশুদিন একটি বাবুকে দেখেছিলাম, তোমার মতোই হাফ প্যান্ট পরা, তোমার সঙ্গে কথা কইছিলেন বাজারের কাছে রাস্তায়। একখানা মারুতি গাড়ি ছিল সঙ্গে। বাবুটি কে বলো তো? উনি সমীরণ ব্যানার্জি, আমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার। তোমার উপরওয়ালা? আজ্ঞে হ্যাঁ। আমারও তাই মনে হয়েছিল সমীরণ বাবুই হবে। আপনি চেনেন নাকি ওকে? বছর 10 আগে বাবুটিকে চিনতাম। চিনতেন? ওর একটা ছোট্ট মেয়ে ছিল, এখন বোধহয় তার 15-16 বছর বয়স। আমি কিছুদিন তাকে পড়িয়েছি, তারপর ওরা হঠাৎ আমেরিকায় চলে যান। আপনি পড়াতেন? বলেন কি? বৌমাটি বড্ড ভালো ছিলেন। টিঙ্কু বৌদি? হ্যাঁ, দারুণ ভালো। তুমি ওদের বাড়িতেই নেমন্তন্ন খেতে যাও তাহলে? আগে হ্যাঁ। আমার কথা ওদের বলার দরকার নেই, কিন্তু ওদেরও মাঝে মাঝে ডেকে এনে খাওয়াতে পারো। একতরফা কোনো জিনিসই ভালো নয়। আপনি কতদিন পড়িয়েছেন ধিঙ্গিকে? বছরখানেক হবে। ওরা চলে না গেলে হয়তো আজও পড়াতাম। আপনার কথা বলতে বারণ করছেন কেন? আমিও ও বাড়িতে টিউশনি করতাম, এটা তোমার সম্মানের পক্ষে হানিকর হতে পারে। কি দরকার ওসব কথা তুলবার? বাবা, টিউশনিতে যদি আপনার সম্মানহানি না হয় তাহলে আমারই বা হবে কেন? তোমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তাছাড়া তুমি একটা ভারিক্কি চাকরিও করো, প্রেস্টিজও আছে। এটা কিন্তু ডেলিভারেট অপমান। হরেরাম শিশুর মতো হেসে ফেললেন। যদি আমার টিউশনি করাটা তোমার অপমান বলে না হয়, তোমার বুঝ সমাজ যদি এরকমই হয়ে থাকে, তবে পিতা হিসেবে তোমার জন্য আমার গৌরবই হবার কথা। রাতুলও হঠাৎ হাসল। আপনি কিন্তু কখনো স্ট্রেট বল দেন না বাবা, সব সময় স্পিন মেশানো থাকে। আজ অবধি তার কোনো ছেলে মেয়ে হরেরামের সঙ্গে এরকম লঘু চালে কথা বলার সাহস পায় না। এক একজনের প্রতি মানুষের অন্ধ স্নেহ তাকে দুর্বল, পক্ষপাত, দুষ্ট ও প্রশ্রয়দাতা করে তোলে। হরেরামের রাতুলের প্রতি সেই দুর্বলতা আছে, রাতুলও সেটা জানে। হরেরাম শিশুর মতো হাসছিলেন। এই হাসি তার কদাচিৎ দেখা যায়। রাতুল বাবার দিকে চেয়েছিল। বলল, আর কিছু না করুন, অন্তত আজকের দিনটা বিশ্রাম নিন।
আজ আর বেরোবেন না। হরেরাম কুণ্ঠিত হয়ে বললেন, কারখানায় কাজ চলছে, একবার না গেলেই নয়। রাতুল মাথা নেড়ে বলে, ইউ আর ইম্পসিবল। কিছুতেই কোনো কথাই আপনাকে শোনানো যায় না কেন? হরেরাম জুলজুল চোখে ছেলের দিকে চেয়ে বললেন, ওরা যে চোখের আড়াল হলেই ফাঁকি দেয়। বড় অর্ডার। আমি যাচ্ছি। তুমি যাবে? সে তো চমৎকার হবে তাহলে। এবার বিশ্রাম নিতে বাধা নেই তো? না, বুঝলে, বুড়ো বয়সে আছাড় খাওয়ার হ্যাপা আছে। বিশ্রাম নিলে ভালো হয়। শুয়ে পড়ুন। আজ কে জানে কেন হরেরাম তার এই উদ্ধত ছেলেটির কথায় গুটি গুটি শুয়ে পড়লেন। জানালার পর্দাগুলো টেনে দিল রাতুল। বেরিয়ে আসবার সময় দেখল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হরেরাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন, মুখে গভীর ক্লান্তির ছাপ। খাওয়ার ঘরে মাধুরী চিন্তান্বিত মুখে ডাইনিং টেবিলে বসা, সামনে তার বড় বৌমা দুর্বা। রাতুলকে দেখে মাধুরী সোজা হয়ে বসে বললেন, কি বলল? রাতুল মাথা নেড়ে বলে, নো লাক, তবে আজ বেরোনোটা বন্ধ করেছি, ঘুমোচ্ছে। মাধুরী চোখ কপালে তুলে বলে, ঘুমোচ্ছে? বলিস কি? জীবনে কখনো অসময়ে ঘুমোয়নি যে। ভালো করে দেখ কি হলো। অসময়ে ও মানুষ ঘুমানোর লোকই নয়। ভেবো না মা, ঘুমোতে রাজি করিয়েছি অনেক কষ্টে। তোর কথায় ঘুম হলো? না, আমি একবার গিয়ে দেখে আসি। বুকের ভেতরটা কেমন করছে আমার। যাও, কিন্তু সারা শব্দ করো না। যাবেন বলে উঠতে গিয়েও উঠলেন না মাধুরী, কেমন নেতিয়ে বসে রইলেন। বৌমার দিকে চেয়ে দুর্বল গলায় বললেন, আমি আজ আর সংসারের দেখাশোনা করতে পারবো না বৌমা। মন শরীর কোনোটাই ভালো নেই। ওই মানুষটার জন্য কোন দিন আমার হার্ট ফেল হবে। দুর্বা বলল, আপনিও গিয়ে একটু শুয়ে থাকুন না, আমি দেখব। রাতুল নিচে নেমে এসে গাড়ি ব্যাক করলো। মনটা কিছু অস্থির। হরেরামের এই আচমকা ঘুমিয়ে পড়াটা তারও ভালো লাগেনি। জ্ঞান হয়ে অবধি তেমনভাবে মৃত্যু দেখেনি রাতুল। হরেরামের বয়স হয়েছে, যদি কিছু হয়। অতিরিক্ত আত্মনির্ভরশীল এই লোকটি এ সংসারের কারো সেবা নেন না, আদর যত্ন প্রত্যাশা করেন না। গুরুতর অসুখ হলে কি হবে? কারখানাটি সেলিমপুরে, বেশ একটু ভিতরে, একটা পুকুরের ধারে, দুটো বাড়ির মধ্যবর্তী জায়গায় একটা টিনের শেড। চারদিকে নোনা ধরা দেওয়ালের বড়সড় কম্পাউন্ড আছে। 10-12 জন লোক কাজ করে। ব্যবস্থা একেবারে আদ্যিকালের, প্রিমিটিভ। কয়েকটা লম্বা গ্যাস সিলিন্ডার পড়ে আছে চারপাশে, আর ডাই করা লোহার পাত। অনেকদিন বাদে এলো রাতুল, দেখলো সেই ট্র্যাডিশন সমানে চলছে। গাড়ি থামিয়ে রাতুল নামতেই কারখানার কর্মচারীরা তটস্থ হয়ে উঠল। রাতুল যে মস্ত ইঞ্জিনিয়ার, বিলেত বিদেশে ঘোরে, সে যে ঘ্যাম লোক তা এরা জানে। রাতুলের তাই একটু লজ্জা করছিল। এই ছোটখাটো সহজ সরল কারখানায় যেসব কাজ হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং বিদদের দরকার হয় না। লোহা কাটো, ডিজাইন করে জুড়ে দাও, ব্যাস হয়ে গেল, যে কেউ পারে। হরেরাম একখানা ছোট্ট কাঠের ঘর বানিয়ে নিয়েছেন, তার অফিস। সেটাও হরেরামের চরিত্রের সঙ্গে মানানসই। একটা ঢাকনাহীন কাঠের টেবিলে কয়েকটা কভার ফাইল, একটা কাঠের চেয়ার, একখানা লোহার আলমারি। শৌখিন জিনিস বলতে একটা টেলিফোন আছে মাত্র। ইনচার্জ নিতাই পুরনো লোক, বেশ বয়স হয়েছে। তাড়াতাড়ি এসে একটা ন্যাকড়া দিয়ে চেয়ারটা ঝেড়ে দিয়ে বলল, বড়বাবু এলেন না? বাবার শরীরটা ভালো নয়। নিতাই একটু অবাক হলো। বড়বাবুর অসুখ, এ কথাটা যেন তার প্রত্যয় হলো না। তারপর ঘাড় নেড়ে বলল, মানুষের শরীর তো, কত আর দেবে, ও বেলা একবার যাবক্ষণ দেখতে। চেয়ারে একটা আলগা গদি পাতা আছে বটে, কিন্তু সেটা এমন চিটে হয়ে গেছে যে বসে স্বস্তি নেই, হাড়ে কাঠ বেঁধে। কোন অর্ডারের কাজ হচ্ছে নিতাইদা? পরেশবাবুর, বেশ বড় অর্ডার, 15 দিনের মধ্যে শেষ করতে হবে। কাগজপত্র দেখাতে পারো? নিতাই ফাইল খুলে অর্ডার আর গ্রিলের ডিজাইন বের করে দিল। দেখার কিছু নেই, কাজ এরা তুলেও দেবে।
হঠাৎ একদিন উড়ে এসে ওদের উপর খবরদারি করার কোনো মানেই হয় না। তবু বসে রইল রাতুল। কেন কে জানে তার খারাপ লাগছে না। পুকুরের দিকে দেয়ালটা অনেকখানি ভেঙে ধসে পড়েছে। কচু বন আর সবুজ জল দেখা যাচ্ছে। জলে স্নান করছে মেয়ে, পুরুষ, বাচ্চা। ওপারে বাসন মাজতে বসেছে একটি বউ। কয়েকটা নারকোল গাছ, কয়েকটা কাঁচা পাকা বাড়ি। তার মধ্যিখানে হেথায় হোথায় হঠাৎ মাথা তোলা দিচ্ছে ৪-৫ তলা আধুনিক ফ্ল্যাট বাড়ি। এখান থেকে অনেকটা দেখা যায়। নীলচে আগুন ঝলকানি দিচ্ছে শেডের তলায়। প্রাচীন সনাতন প্রগতিবিমুখ পদ্ধতিতে তৈরি হচ্ছে লোহার গ্রিল। কোয়ালিটি হয়তো খুব খারাপ হয় না, কিন্তু সময় যায়, মানুষের শক্তির অকারণ অপচয় হয়, প্রোডাকশন রেট ভীষণ কম। এসব কে বোঝাবে হরেরামকে? একটু চা আনাই দাদা? চা? বলে রাতুল একটু ভাবে। আনাও, ভাঁড়ে কিন্তু। নিতাই ওরে জগা বলে ডাকতে ডাকতে আহ্লাদে ছুটে যায়। ফিরে এসে বিগলিত মুখে বলে, এখন থেকে রোজই আসবেন নাকি? আমি? দূর পাগল, আমার অফিস আছে না। নিতাই সামান্য উদ্বেগের গলায় বলে, বড়বাবুর পর কে যে হাল ধরবে সেই কথাই চিন্তা করি। ওর তো বয়সও হলো, অসুরের মতো খাটেন, কিন্তু চিরকাল তো এরকম চলবে না। না চললে তোমরা চালাবে? নিতাই মাথা নেড়ে বলে, লেবারদের হাতে দিয়ে দেবেন তো কারখানা? ও কায়দা আজকাল অনেকেই করে, কিন্তু লাভ হয় না। তখন সবাই মালিক, কেউ কাউকে মানতে চায় না। যে যা খুশি করে, দেরি করে আসতে থাকে, তাড়াতাড়ি চলে যায়, কাজে ফাঁকি মারতে থাকে। তোমাকে যদি বাবার জায়গায় বসানো হয়? বড়বাবুর জায়গায় আমি? বাপ রে, কেউ মানবে না। বাবার নিজের কি ইচ্ছে? কিছু তো বোঝা যায় না, তবে মাঝে মাঝে দুঃখ করে বলেন, ছেলেরা কেউ আর ব্যবসার দিকে এলো না। এই কারখানা থেকে কেমন আয় হয়নি তাইবা? তা মন্দ হবে না দাদা, বড়বাবুর গুডউইল তো আছে। পুরনো খদ্দেররা কেউই ছেড়ে যায়নি। পরেশবাবুর কথাই ধরুন, একটানা ২০-২৫ বছর ধরে মাল নিচ্ছেন, বড় বড় অর্ডার। মাসে কত থাকে? যখন যেমন কাজ, তা না হলেও মাসে ১০-২০ হাজার তো বটেই। বাবা যে টিউশনি করেন তা জানো? জানবো না কেন, এক সময় আমার ছেলেটাকেও তো পড়াতেন, এই ঘরে বসেই পড়াতেন। আমি লোহা কাটতুম, ছেলে রোজ বড়বাবুর কাছে পড়া শিখত। তা সেই ছেলে আপনাদের আশীর্বাদে এখন পাশ করা ডাক্তার। ডাক্তার? বলে রাতুল অবাক হয়ে গেল। এমবিবিএস নাকি? সে তো ৪ বছর আগের কথা, এইবার এমএস করে বেরোবে। রাতুল মাথা নেড়ে হতাশার গলায় বলে, তবু তুমি কারখানায় পড়ে আছো? নিতাই হেসে বলে, ডাক্তার তো ছেলে, আমি তো সেই নিতাই মিস্ত্রি। বড়বাবু বুকে করে রেখেছিলেন তাই টিকে আছি, তাকে ছেড়ে যাব কোথায়? এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গতি এর ২য় পর্ব। উপন্যাসটির বাকি ২টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।